প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল এবং একজন সুস্থ ব্যক্তি পুরো একটি দেশের সবচেয়ে বড় সম্পদ। অস্বাস্থ্যকর পরিবেশ যেমন আপনাকে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে, ঠিক তেমনি অসুস্থতা আপনার যেমন আর্থিক ব্যয় বাড়াতে থাকে, ঠিক তেমনি দেশকে করে তোলে অক্ষম কিংবা কর্মক্ষম ব্যক্তির সংখ্যা প্রতিনিয়ত কমতে থাকে এবং সেই সাথে দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রিয় দর্শক, এই কারণে প্রয়োজন প্রাথমিক অবস্থায় সচেতনতা, রোগ নির্ণয় কিংবা পর্যাপ্ত রেফারেল সিস্টেম। প্রত্যেকটা বিষয় মাথায় রেখে আজ আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি স্বাস্থ্য অর্থনীতির অবস্থা এবং প্রতিবন্ধকতা। দর্শকের প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার আলমগীর কবির, প্রাক্তন বিভাগীয় প্রধান, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিনিয়র কনসালটেন্ট হেমাটোলজি এবং হেমাটো অনকোলজি। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ ডক্টর। গাজী টেলিভিশনে এরকম একটা যুগোপযোগী বিষয়ে কথা বলার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকল কলা কৌশলীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা স্বাস্থ্য অর্থনীতি নিয়ে আজ কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা নিয়ে আমরা কখনো আসলে চিন্তা করি না বা কথা বলার প্রয়োজনীয়তা অনুভব করি না, কিন্তু শুরুতে একটু জানা জরুরি যে স্বাস্থ্য অর্থনীতিটা আসলে কি, এটা বলতে আমরা কি বুঝি? স্বাস্থ্য অর্থনীতি একটা ক্ষেত্র যেখানে আমাদের যে স্বাস্থ্য সম্পদ আছে সেটা সুষম বন্টন এবং সেটা দিয়ে জনসেবাটা যেন বৈষম্যহীন হয়, মানে ধনী দরিদ্র সবাই যেন স্বাস্থ্যসেবাটা পায়, সেই জন্য স্বাস্থ্য সম্পদের সুষম বন্টন এবং নীতিমালা অবলম্বন করতে হবে। নিশ্চয়ই, মানে একটু জানবো যে আসলে এই যে জনস্বাস্থ্যে নানাবিধ বিষয় নিয়ে কাজ করে, কিন্তু স্বাস্থ্য অর্থনীতিতে জনস্বাস্থ্যের কি কোনো বিশেষ ভূমিকা রয়েছে? না, স্বাস্থ্য অর্থনীতির দুটো জিনিস, একটা স্বাস্থ্য চিকিৎসা, আরেকটা জিনিস হলো যেন এই চিকিৎসার পূর্বে এর প্রতিরোধ করার তিনটা ক্ষেত্র আছে: প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতা এবং যেই সব রোগগুলা ইমিউনাইজেশনের মাধ্যমে, টিকা কিংবা ভ্যাকসিনেশনস, এগুলোর মাধ্যমে যদি আমরা এইসব রোগগুলা প্রতিরোধ করতে পারি, তাহলে চিকিৎসার যে ব্যয় তার থেকে এই ব্যয়টা অনেক কম এবং এই ব্যয়টা অনেক কম হয় এবং অনেক মানুষকে আমরা চিকিৎসার আওতায় আনতে পারি। নিশ্চয়ই, কিন্তু এই যে ব্যয় কমানো, সবাই চিকিৎসা সেবার আওতাভুক্ত যাতে হতে পারে, বিষয়গুলো নিয়ে ভাবাটা যেমন জরুরি, তেমনি আসলে এটাও জানা জরুরি আসলে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতির সমস্যাগুলো কি কি ধরনের প্রতিবন্ধকতা আমরা ফেস করছি। আমাদের প্রথম প্রতিবন্ধকতা হলো যে স্বাস্থ্যখাতে বাজেট অনেক কম। তার পাশাপাশি আরেকটাও কথা আছে, যেন আমাদের কিছু বাজেট মানে খরচ হয় না, সেই টাকাগুলো আবার মন্ত্রণালয়ে চলে যায়। কিন্তু এই স্বাস্থ্য খাতের যে বাজেট আমাদের দেশে, যেন আগের গভর্নমেন্ট থেকে এখনকার গভর্নমেন্টের বাজেট হলো 1% গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 1%, কিন্তু আমাদের এটা যদি চিন্তা করি যেন এটা কিন্তু অনেক কম। উন্নত বিশ্বে যেন ইউনাইটেড কিংডমের এটার বাজেট 17%। এই কম বাজেটের যে অর্থায়ন, সেই অর্থায়নের সুষম বন্টন হচ্ছে না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যেন আমরা চিকিৎসা ব্যয়ে আমরা এই অর্থায়নগুলা চলে যায়, কিন্তু যদি আমরা পাবলিক হেলথ সেক্টরে যদি বেশি কাজ করা হয়, তাহলে অর্থায়নও খরচও কম হবে এবং মানুষের চিকিৎসা ব্যয়ও কমে যাবে এবং অনেক লোক এখানে চিকিৎসার আওতাভুক্ত আনা যাবে। আমরা আসলে ব্যয়কে কোনোভাবে কমাতে পারছি না। বিশেষ করে আমি যদি একটু, আপনি তো হেমাটো অনকোলজিতে আছেন,
রোগ নির্ণয় করছেন, ক্যান্সার ডায়াগনোসিস করছেন এবং সেক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি নিয়ে কার্যকর ভূমিকা পালন করছেন আপনি। বাংলাদেশের যদি ক্যান্সারের বর্তমান চিত্রটা আমরা দেখি, সরকারি হাসপাতালগুলোতে ক্যান্সারের সর্বাধুনিক চিকিৎসার ক্ষেত্রে আমরা যদি এই কেমো, রেডিওথেরাপি মেশিন বা মেডিসিনগুলোর কথা বলি, আসলে কি পর্যাপ্ত রয়েছে? আসলে প্রতিবন্ধকতাটা কোথায় এবং এই বিষয়টাকে গভর্নমেন্ট কিভাবে কাটিয়ে আনতে পারে? ক্যান্সার ম্যানেজমেন্ট এখন বাংলাদেশে অনেক অগ্রগতি হয়েছে। তো এই অগ্রগতিটা ব্যাপারে গভর্নমেন্ট হসপিটালগুলোকে কিছু ভর্তুকি দিতে পারে এবং ফার্মাসিউটিক্যালসগুলা যারা ক্যান্সারের ওষুধ তৈরি করে তাদেরকেও গভর্নমেন্ট কিছু ভর্তুকি দিলে এই ওষুধগুলা কম দামে তৈরি হবে এবং মানুষের হাতে চলে যাবে। কিন্তু আমরা তো ভর্তুকি দেবার কথা বলছি, কিন্তু একটু আগে আমরা আলোচনার মধ্যে এনেছিলাম যে সরকার যে পরিমাণ স্বাস্থ্য বাজেট দিচ্ছে হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে, সেই পরিমাণ অর্থ আসলে ব্যয় করা হচ্ছে না, আবারও কোষাগারে ফেরত যাচ্ছে একটি নির্দিষ্ট সময় পরে। তাহলে যেই অর্থটুকু রয়েছে সেটুকু যদি আমরা একটু রেডিওথেরাপি মেশিন কেনার ক্ষেত্রে কিংবা কেমোথেরাপি মেডিসিন কেনার ক্ষেত্রে একটু বেশি পরিমাণে খরচ করতে পারি, এই উদ্যোগটা নেওয়াটা আসলে কতটুকু জরুরি? আমাদের স্বাস্থ্য খাতের আরেকটা সমস্যা হলো কি, যে আমাদের দেশে প্রয়োজনীয় জনবল নেই, মানে এক্সপার্টাইজ না থাকার জন্য দেখা যায় যে কিছু কিছু ইনস্টিটিউটে গভর্নমেন্টের যে অর্থ আসে সে অর্থ জনগণের কল্যাণে আমরা ব্যবহার করতে পারি না। সেজন্য আমাদের প্রয়োজনীয় এক্সপার্টাইজ দরকার এবং কঠোর নীতিমালা দরকার, যাতে করে পেশেন্ট সাশ্রয় মূল্যে ওষুধ পায়। এবং সাশ্রয় মূল্যে ওষুধ পেতে হলে ফার্মাসিউটিক্যালসগুলোকেও সাশ্রয় মূল্যে ওষুধ এসব গভর্নমেন্ট হসপিটালগুলোকে সাপ্লাই দিতে পারবে এবং সেখান থেকে আমরা রোগীদেরকেও সাশ্রয় মূল্যে এবং মানে ট্রিটমেন্ট করা সম্ভব হবে। নিশ্চয়ই, অবশ্যই জায়গাটাতে উদ্যোগ নেওয়াটা জরুরি। ভূমিকা পালন করছে চমৎকার ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বাংলাদেশের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে। বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ক্যান্সারের রেডিওথেরাপি কিংবা কেমোথেরাপি মেডিসিনগুলো। এখন এগুলা আমাদের দেশের অনেক কোম্পানিগুলো এইসব ওষুধগুলো মানে ম্যানুফ্যাকচার করছে এবং এটা আমাদের জন্য আসলে অনেক বড় সাফল্যের, ব্যয়টা অনেকখানি কমে এসেছে। একটি বিষয় একটু আনতে চাই যে আমাদের দেশের প্রত্যন্ত এলাকাগুলো চিত্র কিংবা দেশের প্রত্যেকটি শহর, বিভাগীয় শহর থেকে ঢাকার অবস্থা যদি একটু বলি, যে কোনো ধরনের ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে আর্লি স্টেজে আমরা দেখি সবসময় আসলে ব্যর্থ। এটা কি আমাদের ব্যর্থতা, নাকি চিকিৎসকদের ব্যর্থতা, নাকি আমাদের পুরো সোসাইটির যে রুলস নিয়ম, যে নিয়মের মধ্যে নিয়মের আবদ্ধে আমরা পড়ে গেছি সেটার ব্যর্থতা? কোনো রোগ কেন আর্লি স্টেজে ডায়াগনোসিস হচ্ছে না আমাদের দেশে? এই যে আমাদের যে ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের এই ব্যর্থতা এজহর সামগ্রিকভাবেই আমাদের স্পেশালিস্টের পরিমাণ অনেক কম। তারপরে আমাদের যেসব মেশিন এবং ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস ডিস্ট্রিক্ট লেভেলে অথবা উপজেলা লেভেলে নেই, এবং যদিও থাকে ওগুলা হ্যান্ডলিং করার মতো সাফিসিয়েন্ট লোকবল নেই। মানে এই অপারগতাগুলো আসলে কোথায়, মানে কি কারণে যে পর্যাপ্ত সাফিসিয়েন্ট ইনস্ট্রুমেন্ট নেই যেটা দিয়ে আসলে রোগ ডায়াগনোসিস করব আমরা, যে পরিমাণে ইকুইপমেন্ট থাকা উচিত সেটা নেই? তাহলে কি আমরা বলতে পারি যে দেশের স্বাস্থ্যসেবার ভঙ্গুর পরিস্থিতি? এই ভঙ্গুরতাকে কাটিয়ে ওঠার জন্য সরকার আসলে কতটুকু উদ্যোগ গ্রহণ করছে? স্বাস্থ্যসেবার পরিস্থিতি ততটা ভঙ্গুর নয়। আমরা যেভাবে আগাচ্ছি এটা একটু স্পিডি হতে হবে। এটা একটু স্লোলি হচ্ছে, এটাকে আরেকটু স্পিডি হতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবার মানটা সব পেশেন্টের যাতে করে পায়, সেটা উপজেলা লেভেলে যে ইনভেস্টিগেশনগুলো হওয়া উচিত ও শুধু ওগুলাই করা উচিত। তারপরে উপজেলা লেভেলে যে ইনভেস্টিগেশনসটা হবে সেটা যদি আবার ডিস্ট্রিক্ট লেভেলে হয় তাহলে এই যে অতিরিক্ত পয়সা আমাদের রুগীদের খরচ হয়ে যাচ্ছে এবং এতে দেখা যাচ্ছে যে আমাদের রুগীরা মানে ডে টু ডে দারিদ্রতার মধ্যে চলে যাচ্ছে।
যেন উচ্চ মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এবং তার নিজস্ব, যেহেতু আমাদের দেশে আরেকটা বিরাট সমস্যা, সেটা হলো আমাদের দেশের চিকিৎসাটা রুগীর টাকা থেকে হয়, রুগীর এবং রুগীর আত্মীয় স্বজনে, যেটা পৃথিবীর কোথাও বড় বড় চিকিৎসাগুলা ইন্স্যুরেন্সের মাধ্যমে হয়। এই চিকিৎসাগুলা যেহেতু রুগীরা নিজেদের পকেট থেকে নিয়ে চিকিৎসা করে, আলটিমেটলি এটার অর্থনৈতিকভাবে রুগী বিপদগ্রস্ত হয়ে যায়। নিঃসন্দেহে, অবশ্যই এই জায়গাটাতে আসলে আমার মনে হয় একটু পদক্ষেপ যদি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। হেলথ ইন্স্যুরেন্সের কথা আপনি বলছেন, হেলথ ইন্স্যুরেন্স গ্রহণ করলে রোগীদের পক্ষ থেকে একটা দায়বদ্ধতা থাকে রোগ নির্ণয়ের ব্যাপারটা, এবং সে সাথে আর্লি স্টেজে রোগীগুলো রোগ ডায়াগনোসিস করতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি কি শুধুমাত্র কি চিকিৎসা ব্যবস্থাকে দায়ভার দিতে পারি, নাকি প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন, যেমন কারো পরিবারে ডায়াবেটিস রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, হৃদরোগে আক্রান্তের ঝুঁকি রয়েছে, বা পরিবারে কারো হৃদরোগ রয়েছে, কিন্তু আমরা আসলে লাইফস্টাইল কতটা মডিফাই করছি? আমরা যে এখন যে জীবনযাপনে, যে জীবনটাতে আসলে অভ্যস্ত প্রত্যেকটা মানুষ, ইভেন গ্রামের ওই কৃষক পর্যন্ত, তিনিও অনেকখানি সেডেন্টারি লাইফস্টাইল লিড করা শুরু করে দিয়েছেন প্রযুক্তির অত্যাধুনিকতায়। এবং প্রযুক্তি আমাদেরকে এতটাই আধুনিক বানিয়ে ফেলেছে যে তাতে করে রোগ ব্যাধিও নানাভাবে আমরা ডেভেলপ করে ফেলছি। এই বিষয়গুলোতে আপনি সচেতন হওয়ার পরামর্শ কতটুকু দেবেন? না, এই বিষয়গুলো তো অবশ্যই স্বাস্থ্য সচেতনতা বলতে আমরা বুঝি যেন আমাদের লাইফস্টাইল, আপনি যেটা বলেছেন, যেন এখন আমরা বসে বসে কাজ করতে চাই, আমরা কোথাও মুভমেন্ট করলে আমরা ভেহিকেলস ব্যবহার করি। তারপরে এই যে দেখেন এখন যেইভাবে আমাদের এসি ব্যবহৃত হচ্ছে, সেখান থেকে আমাদের ওজনের লেয়ারটাও কমে যাচ্ছে। তারপরে আমরা আপনি দেখবেন যে এখন অনেক মিট আমরা যে বিভিন্ন বিয়ে বাড়িতে কিংবা বিভিন্ন নিমন্ত্রণে আমরা ওটা ফিউমিগেশন, মানে মিটটাকে আমরা ফিউমিগেটেড করে খাওয়া দাওয়া খাই, যেটাকে কোলন ক্যান্সারের আক্রান্তের ঝুঁকি বেড়ে যাচ্ছে। আরো কষ্টকর জিনিস হলো যে বিএসটিআই আমাদের বাচ্চাদেরকে যে টেস্ট বার্ডগুলো নষ্ট হওয়ার জন্য এই যে বিভিন্ন ধরনের এই যে ফরমালিন সমৃদ্ধ খাবার, ফরমালিন সমৃদ্ধ খাবার কিংবা সল্ট সমৃদ্ধ খাবার করা হয়, এগুলো হচ্ছে বাচ্চাদের টেস্ট বার্ড নষ্ট হয়ে যায়, এবং বাচ্চাদের নর্মাল যে খাবার আমাদের দরকার বাচ্চাদের, সেই খাবার থেকে বাচ্চারা দূরে সরে যায়। এবং তাই তো হয়ে গিয়েছে অলরেডি। আমরা প্রত্যেকেই তাই, আমরা প্রত্যেকে দেখা যায় যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস আমরা যতটুকু খাওয়া প্রয়োজন, এই বিষয়গুলো না খেয়ে আমরা দেখা যায় যে অনেক বেশি জাঙ্ক ফুড, হেভি ফুড, ফাস্ট ফুড কিংবা রেস্টুরেন্টের প্রতি অতিমাত্রায় আসক্ত হয়ে গেছি। এটা আসলে কতটুকু ক্ষতির কারণ হচ্ছে, সেই সাথে বাংলাদেশের স্বাস্থ্যের যে বর্তমানে অবস্থা, এই অবস্থাকে দেশের উন্নত পর্যায়ে নিয়ে যেতে হলে, প্রত্যেকটা মানুষকে সুস্থ রাখতে হলে সরকারের পদক্ষেপগুলো কি হতে পারে, বিস্তারিত জানবো। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার আলমগীর কবির। স্যার, বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যাবতীয় বলছিলাম, এই যে আমাদের বাংলাদেশে এত ফরমালিন কিংবা টেস্টিং সল্ট সমৃদ্ধ খাবারগুলো খেয়ে আমাদের টেস্ট বার্ড নষ্ট হয়ে যাচ্ছে, এবং যেটির কারণে দেখা যায় আসক্তি বাড়ছে, কিন্তু রোগগুলো ধীরে ধীরে আমাদের শরীরে অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং আমরা প্রত্যেকে মাল্টিপল ডিজিজ ক্যারি করছি, কিন্তু সচেতন নই। আর্লি স্টেজে কোনো রোগ ডায়াগনোসিস হচ্ছে না। আমরা যদি একটু বিভাগীয় শহর কিংবা উপজেলা লেভেলের দিকে ফিরে যাই, দেখা যায় যে কোনো একটি রোগ দীর্ঘদিন ধরে তিনি ক্যারি করছেন, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, যেগুলো মহামারীর মতো আসলে ছড়িয়ে গিয়েছে, কমপ্লিকেশন নিয়ে গিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছে। আর্লি স্টেজে ডায়াগনোসিস করার প্রবণতা অনেক মাত্রায় কম।
বা ওই অবস্থানটা সম্পর্কে তাদের কোনো স্বচ্ছ জ্ঞান নেই। সচেতনতা কিভাবে বাড়ানো যায়, কিভাবে আমরা একটু তাদেরকে সোচ্চার করতে পারি, কিংবা প্রত্যেকটা জায়গায় স্ক্রিনিং এর ব্যবস্থা কোনোভাবে করা যায় কিনা? আসলে আমাদের উপজেলা লেভেলে এবং আমাদের যেসব ডক্টররা কাজ করে তাদেরকে প্রথমত যে ইনিশিয়ালি যে পেশেন্টটা আসে ওনার ট্রিটমেন্ট উনি যখন করবে, করার পরে যদি উনি মনে করে যেন তার পেশেন্টটা ডিস্ট্রিক্ট লেভেলের কোনো কনসালটেন্টের কাছে পাঠাতে হবে, তখন ওই রেফারেল সিস্টেমটা চালু থাকতে হবে। এবং রেফারেল সিস্টেমটা হলো কি, যেন আপনার অঞ্চলে যে রোগীগুলো আছে সেগুলোই দেখতে পারবেন। হ্যাঁ, এই ব্যাপারে সরকারের সচেতনতা থাকতে হবে। এবং যে আপনি সব ধরনের রুগী আপনি ট্রিটমেন্ট দেওয়া ঠিক হবে না। অনেক সময় দেখা যায় যে ক্যান্সারের ক্ষেত্রে যদি ধরেন, তাহলে ওটা দেখা গেল যেন অপর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কোনো প্রটোকল মেনটেন না করেই যে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাতে এরপরে যখন এই পেশেন্টগুলো ক্যাপিটালে আসে, তখন এই আমরা যদি ওই চিকিৎসাগুলোই দেই, কিন্তু তখন ওগুলো রেজিস্ট্যান্ট হয়ে যায়। এই একটা সমস্যা। তো এই ব্যাপারে সরকারের খুব কঠোর নিয়ম নীতি থাকতে হবে। মানে এই একটা জায়গায় আমার মনে হয় পুরো আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন, যে আমরা যে কোনো ধরনের ডিজিজ আমরা যখন প্রত্যন্ত এলাকায় দেখি কোনো একজন ডায়াগনোসিস করেছে, তিনি মনে করে আমি তো ট্রিটমেন্ট করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারি, রেফারেল সিস্টেমটা তাদের মধ্যে কার্যকর নয়, বিশেষ করে বিভাগীয় শহর, উপজেলা, টার্সিয়ারি লেভেলে। এবং আমাদের ঢাকা সেন্টারেও এই ধরনের এই প্রচলিত রীতিগুলো রয়েছে। সরকার যদি এই জায়গায় একটু স্ট্রিক্টলি মেনটেন করে যে যেই ডিসিপ্লিনে যেই ডক্টর, তার বাইরে সে আসলে ট্রিটমেন্ট দিতে পারবে না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। এটা ধরেন, ঠিকই বলছেন ডক্টর, যারা আমাদের দেশে কোনো ইথিক্যাল প্র্যাকটিস নেই। ইথিক্যাল প্র্যাকটিসে বলতে নাই, যে কোনো ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য যেন নির্দিষ্ট কিছু মানে হেমাটোলজিস্ট তার ডোমেইনটা সে আছে, যেন ব্রিটেনে আছে কিংবা উন্নত বিশ্বে আছে, কিন্তু একজন অনকোলজিস্টও তার একটা নির্দিষ্ট ডোমেইন আছে। তো দেখা গেল যে একজন অনকোলজিস্ট সেই হেমাটোলজিস্ট পেশেন্টও ম্যানেজ করলো। তাতে হলো কি, আমরা কাউকে দোষারোপ করছি না। দেখা যাচ্ছে যেন একজন হেমাটোলজিস্ট সে যতটুকু পারদর্শী হবে এই বিষয়ে, সেটা আর অন্যজনের একজন অনকোলজিস্টের পক্ষে একটু সম্ভব না। এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। আর আরেকটা জিনিস কিন্তু অনেক চিন্তা করার ব্যাপার আছে, যেন আমাদের কাছে যখন আমরা যে টার্সিয়ারি লেভেলে চিকিৎসা করি, পেশেন্টের এতগুলো মানে ইনভেস্টিগেশনস থাকে। এবং এটা দুঃখজনক সত্ত্বেও আমাদের দেশ তো আমাদের দেশের সাধারণ মানুষের পয়সায় আমরা মানুষ হয়েছি, ডক্টর হয়েছি, কিন্তু দেখা গেল এই ইনভেস্টিগেশনের 90% ইনভেস্টিগেশনসে প্রয়োজন নেই এক, আর মানসম্পন্ন না। যেন আমি ওই ইনভেস্টিগেশন আমার উপজেলায় যে সিবিসিটা হলো, ওটা দিয়ে আমি আমার ট্রিটমেন্ট চালাতে পারছি, করতে পারছি না। কিন্তু এই ব্যাপারটা কেন আমাদের দেশের সাধারণ মানুষরা নেবে? আমরা এমন একটা লেভেলে পৌঁছতে হবে, আমার উপজেলায় যে সিবিসিটা করবে দ্যাটস ইজ দ্য পারফেক্ট। এটা বিনা কারণে আমরা আবার রিপিট করব না। এবং আমাদের অন্যান্য যে কোনো বায়োকেমিক্যাল টেস্টগুলা এত হলো কি, যেন আমাদের জনগণ তো অনেক নরম মানুষ, অনেক ভালো মানুষ, এবং ডাক্তারদের অ্যাগেনস্টে জনগণের কমপ্লেন খুব কম, তারা কিছুই বলে না। যেন এই একই ইনভেস্টিগেশনসগুলো আবার আমি করছি, একদম তাতে হলো কি, যেন তার অর্থনৈতিকভাবে সে অনেক দুর্বল হয়ে পড়লো। এই জিনিসগুলোও খুব নজর দিতে হবে। মানে বারবার এক ইনভেস্টিগেশন করতে গিয়ে রোগীরা যেমন হতাশ হয়ে পড়ে, ডিজিজ কেন ডায়াগনোসিস হচ্ছে না, আবার আরেকদিকে অর্থনৈতিকভাবেও দুর্বল হচ্ছে। একটি বিষয় একটু সাথে আনা প্রয়োজন, মানসম্মত যত্রতত্র গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টারগুলো, সেগুলো আসলে কতটুকু সঠিক রেজাল্ট দিতে পারছে, এবং এই জিনিসগুলোর প্রতি সরকারের কোনো পদক্ষেপ নেওয়া জরুরি কিনা?
এই যে মানসম্পন্ন মানে ল্যাবরেটরিগুলা, এগুলো অনেক দুঃখজনক হলেও আমাকে বলতে হচ্ছে যেন এগুলো বা স্বাস্থ্য খাতে শুধু এই পেশেন্টের খরচই বাড়াচ্ছে, কিন্তু এগুলার রোগীর চিকিৎসায় কতটুকু লাভ হচ্ছে সেটা আসলে আল্লাহই ভালো জানে। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, আমাদের যে কোনো রোগ হলে চিকিৎসকের কাছে না গিয়ে ফার্মাসিতে গিয়ে ওষুধ খাওয়ার প্রবণতা ভয়ঙ্কর রকম, এবং আমাদের ঘরের প্রত্যেকটি ব্যক্তি এই বিষয়টার সঙ্গে অভ্যস্ত। আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি ফার্মাসিতে গিয়ে, একটা দোকানদারের পরামর্শ অনুযায়ী তিনি যে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করছেন, তিনি যে মেডিসিনটা সাজেস্ট করছেন, সেটার প্রতি আমাদের আস্থা, এবং একটা সময় পরে দেখা যায় যে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে গেছে। এই বিষয় থেকে সরকারের কি উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা? অবশ্যই ডক্টর, এখানে তো প্রশ্নই ওঠে না যেন উন্নত বিশ্বে প্রেসক্রাইবড মেডিসিন ছাড়া বিক্রি হয় না, স্পেশালি অ্যান্টিবায়োটিক্স এবং স্টেরয়েড জাতীয় ওষুধগুলো অবশ্যই প্রেসক্রাইবড অবস্থায় থাকে। আমরা ধরুন বড় বড় ভিটামিনসগুলো পাই, ক্যালসিয়াম, এগুলো পাওয়া যায়, সেগুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অ্যান্টিবায়োটিক্স এবং কেমোথেরাপি এই জিনিসগুলো আসলে প্রেসক্রাইব ডক্টর ছাড়া, এবং স্টেরয়েড জাতীয় ওষুধ কিংবা সোশ্যাল ড্রাগসগুলো একটু চেষ্টা হচ্ছে যে সোশ্যাল ড্রাগসের মধ্যে একটা খুব প্রয়োজনীয় একটা ড্রাগ আছে যে মরফিন, প্যাথেডিন, এগুলো অবশ্যই মানে ডক্টরের পারমিশন নিয়ে, প্রেসক্রিপশন উইথ রেজিস্ট্রেশন রেজিস্টার্ড ডক্টরদের মাধ্যমে এটাকে আরো জোরদার করা উচিত, এবং অ্যান্টিবায়োটিকগুলা আমরা যে পেশেন্টের জন্য ব্যবহার করি এগুলো আরো অনেক জোরদার করা উচিত। তারপরে গভর্নমেন্টের উচিত যে এই যে আমাদের কিছু কিছু ধকল আসে, যেন এখন ডেঙ্গু ওটা মানে একটু আসার চেষ্টা করছে, মানে ডেঙ্গু শুরু হওয়ার আগে যদি আমরা আর্লি প্রিকশন গুলো গ্রহণ করতে পারি, যে সমস্ত জায়গায় পানি জমে থাকছে, সিটি কর্পোরেশন থেকে যে জায়গায় মশা নিধন কর্মসূচি চালানো উচিত সেই জায়গাগুলো পর্যাপ্ত হচ্ছে মানে সিটি কর্পোরেশন থেকে আমাদের পার্সোনালি আমাদের চিন্তা করতে হবে, পার্সোনালি যেন আমাদের বাথরুমগুলোতে যেন আমরা যেন পানি ভর্তি কোনো জগ মগ কিংবা বালতি না রাখে, এই ব্যাপারে অনেক সচেতনতা আমাদের। নিঃসন্দেহে এই জায়গাটাতে সরকারের ভূমিকা রয়েছে। আরেকটি বিষয় এখানে আনতে চাই যে আমরা তো ভ্যাকসিনের কথা বলছিলাম, ভ্যাকসিনের আসলে ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনগুলো রয়েছে এর বাইরেও আমাদের শরীরে নানা ধরনের রোগ ব্যাধি রয়েছে, যে ক্ষেত্রে একটা দুটো নাম উল্লেখ না করলেই নয়। আমরা সবসময় কথা বলতে গিয়ে আলোচনা শুনি, বিশেষজ্ঞ চিকিৎসকরা বলে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন, মানে একদম মাঝবয়সী থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকটা বাবা মাকে দেওয়াটা অত্যন্ত জরুরি, শুধুমাত্র শ্বাসনালীটাকে সুরক্ষিত রাখবার জন্য। কিন্তু এটা তো আসলে এই পে শিডিউলের আওতাভুক্ত নয়, এবং এগুলোকে এখনও অনেক ক্ষেত্রে কিনে নিতে হয়, অনেকে এই খরচটা বেয়ার করতে পারে না। আমরা কি সরকারকে কোনোভাবে উদ্বুদ্ধ করতে পারি যে সমস্ত ভ্যাকসিনগুলো আসলে খুব বেশি পরিমাণে আমাদের জন্য কার্যকর বা প্রয়োজন সুস্থ থাকার জন্য, সেগুলোকে সরকারি আওতাভুক্তভাবে কোনোভাবে করা যায় কিনা? এত মাস চিকিৎসা হয়তো বা গভর্নমেন্ট করতে পারবে না, কেন মানে এত মানে চিকিৎসা ব্যয়টা অনেক বেড়ে যাবে। একটু সচেতনতা থাকতে হবে যেন বিভিন্ন মানে ওল্ড এজের যাতে করে নিউমোনিয়া না হয়, সেজন্য কিছু ধরনের ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনগুলা যাতে করে সহজলভ্য হয় এবং মানে কষ্ট যেন একটু কম হয়, সেদিকে কস্ট মিনিমাইজ করার একটি উদ্যোগ নিতে পারে সরকারের পক্ষ থেকে। আরেকটি প্রশ্ন করব যে আপনি তো ক্যান্সার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, শুধুমাত্র রক্তরোগ ক্যান্সার, রক্তে ক্যান্সারগুলো কি প্রাথমিক অবস্থায় বোঝা যায়? মানে এই যে রোগীরা ডিলে করে ডায়াগনোসিস করছে এবং একটি সময় পরে গিয়ে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে আপনাদের শরণাপন্ন হয়, আর্লি স্টেজে ডায়াগনোসিস হচ্ছে না এবং রোগ প্রতিরোধের ব্যাপারে তারা সচেতন নয়, এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে তো মাস লেভেলে স্ক্রিনিং এর আওতাভুক্ত ক্যান্সার ডায়াগনোসিসের ক্ষেত্রে বাংলাদেশে তো বেশ কয়েকটা ক্যান্সার রয়েছে এবং খুব বেশিও যে ক্যান্সার তাও নয়, প্রত্যেকটা ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য একদম প্রাইমারি লেভেল থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমরা যদি সব সেক্টরে এবং অফিস মানে প্রত্যেকটা জায়গায়, কর্পোরেট জায়গায়, অফিস, হাসপাতাল, সব জায়গায় যদি স্ক্রিনিং এর আওতাভুক্ত করতে পারি প্রত্যেকটি লেভেলের ব্যক্তিকে,
তাহলে আসলে কতটুকু কার্যকর হয় ক্যান্সার আর্লি স্টেজে ডায়াগনোসিস করা? ক্যান্সারের আর্লি স্টেজে ডায়াগনোসিস নির্ভর করছে আমাদের প্রাথমিক লেভেলের ডক্টরদের, যারা উপজেলা লেভেলের ডক্টর। আমাদের এখানেও একটা জিনিস আপনি খেয়াল করবেন, আমরা ইনভেস্টিগেশন ওরিয়েন্টেড হয়ে গেছি। পেশেন্টকে কিন্তু থরো এক্সামিনেশন, এটা তো এখন আমরা ভুলেই গেছি, যেন পেশেন্টকে গায়ে হাত দিতে হবে, তার অ্যানিমিয়াটা খুব সুন্দরভাবে দেখতে হবে, তার লিম্ফ অ্যাক্সেসিবল লিম্ফ নোডসগুলা দেখতে হবে, তার লিভার স্প্লিনগুলা দেখতে হবে। এই জিনিসগুলা মানে মানে দুঃখজনক হলেও সত্য, যেন আস্তে আস্তে আমরা এগুলা ইনভেস্টিগেশনস ওরিয়েন্টেড হয়ে গেছে। যদি ইনিশিয়ালি যদি এগুলা যদি আমরা দেখতে পারি, তাহলে খুব তাড়াতাড়ি পেশেন্টগুলা মানে রেফারাল হয়ে যেত, তখন তার রোগ ট্রিটমেন্টটা আরো সহজলভ্য হতো। প্রত্যেকের সমান অংশগ্রহণে বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর সময় এখনই, এবং এই জায়গাটাতে আপনারা অবদান রাখছেন, আমরা গণমাধ্যম হিসেবে অবদান রাখছি, প্রত্যেকটি ব্যক্তি যেন অবদান রাখে, এবং আমাদের আহ্বান থাকবে রাষ্ট্র কিংবা সরকার যেন এই জায়গাটাতে এগিয়ে আসে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন প্রাথমিক অবস্থা যে কোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই একটুখানি সচেতন হই। আপনাদের একটুখানি সচেতনতাই পারে যে কোনো ধরনের রোগগুলোকে আর্লি ডায়াগনোসিস করে প্রত্যেকটি জীবন, একদম জীবন ভর পর্যন্ত নিজেকে সুস্থ রাখতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।